ওকে, চলো আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি কেমিক্যাল বন্ডিং। আইসিএসসি ক্লাস 10-এর জন্য যে কেমিক্যাল বন্ডিং আছে সেই কেমিক্যাল বন্ডিংটাকে পুরোটাকে এক্সপ্লেন করে দেওয়া হবে এবং শর্টে এক্সপ্লেন করা হবে যে আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে কী কী জিনিস রয়েছে। কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে কি অনেক বেশি কিছু রয়েছে? না, এমন বিশেষ কিছু নেই। আমি ক্লিয়ারলি বলছি, কেমিক্যাল বন্ডিংয়ে তোমাদের খুব ইজি চ্যাপ্টার অ্যান্ড ইজি চ্যাপ্টারের মধ্যে প্রথমত আমাদের যে জিনিসটা রয়েছে পুরো কেমিক্যাল বন্ডিংয়ের, আমি যদি টপিক বলি তো ইনিশিয়াল টপিকের আন্ডারে আমাদের প্রথম 3টে জিনিস করতে হবে। কী কী করতে হবে? 3টে জিনিস করতে হবে। কী কী জিনিস? নাম্বার ওয়ান হচ্ছে যাবতীয় যে আমাদের মলিকিউলস আছে তাদের মধ্যে আমাদের 3 টাইপস অফ বন্ড দেখতে পাওয়া যায়। যাবতীয় যা কেমিস্ট্রিতে মলিকিউলস রয়েছে তার মধ্যে কত রকমের বন্ড দেখতে পাওয়া যাবে? 3 রকমের বন্ড দেখতে পাওয়া যাবে। তো এখন 3 রকমের বন্ড কী কী? 3 রকমের বন্ড হচ্ছে, প্রথম হচ্ছে আয়নিক বন্ড। প্রথম কী আছে? আয়নিক বন্ড রয়েছে, আয়নিক বন্ডিং আর আয়নিক বন্ডিংয়ের আর একটা নাম কি রয়েছে? ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং বলা হয়ে থাকে। আয়নিক বন্ডিংকে কী বলে? ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ড। ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং বলে বা ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং আমাদের দেখতে পাওয়া যেতে পারে। ক্লিয়ার? তাহলে কি বললাম, প্রথম যে টপিকটা রয়েছে সেটা কি? আয়নিক বন্ডিং আর ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং, বা অর দিয়ে আমরা ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং বলতে পারি। ওকে, তো এখন প্রশ্ন আসছে সেকেন্ড বন্ডিংটা কি আছে? সেকেন্ড বন্ডিংটা হচ্ছে আমাদের হলো কি? কোভ্যালিয়েন্ট বন্ডিং। সেকেন্ড বন্ডিংটা হচ্ছে কোভ্যালিয়েন্ট বন্ডিং আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। কোভ্যালিয়েন্ট বন্ডিং কি? কোভ্যালিয়েন্ট বন্ডিং আমাদের সেকেন্ড বন্ডিংয়ে দেখতে পাওয়া যায় কোভ্যালেন্ট বন্ডিং। অ্যান্ড নাম্বার 3 বন্ডিং যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের কাছে নতুন বন্ডিং এই মুহূর্তে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড। ঠিক আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড অর আমরা কি বলতে পারি? ডেটিভ বন্ডও বলা হয়ে থাকে। ঠিক আছে, ডেটিভ বন্ড আমাদের বলা হয়। ওকে, তাহলে আমরা কত রকমের বন্ডিং পেলাম? 3 রকমের বন্ডিং পেলাম। কি কি? একটা হচ্ছে আয়নিক বন্ডিং, 2 নাম্বার হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, আর 3 নাম্বার হচ্ছে কি? কোঅর্ডিনেট বন্ডিং বা ডেটিভ বন্ডিং। ক্লিয়ার? এখন ভালো করে বোঝো যে এবার তোমার প্রশ্ন আসতে পারে, স্যার আমি কম্পাউন্ড দেখে কি করে বুঝবো যে কোনটা কোন বন্ডিং হবে? বলে দিচ্ছি, কোনটা কোন বন্ডিং হবে সেটা কম্পাউন্ড দেখে বোঝার মেন উপায়টা হচ্ছে কীরকম। তুমি যদি অবজার্ভ করো আয়নিক বন্ডিংয়ের মধ্যে, ভালো করে বুঝবে। তুমি যদি অবজার্ভ করো কোন বন্ডিংয়ের মধ্যে? আয়নিক বন্ডিংয়ের মধ্যে। তাহলে আয়নিক বন্ডিংয়ের মধ্যে অবজার্ভ করলে তুমি দেখতে পাবে সিম্পল লজিক, যদি মেটাল আর যদি মেটাল অ্যান্ড নন মেটাল একসাথে থাকে, যদি মেটাল অ্যান্ড আমাদের নন মেটাল আমাদের যদি একসাথে থাকে তাহলে সেই বন্ডিংয়ে কী বলা হয়ে থাকবে? সেই ধরনের বন্ডিং কি তৈরি করবে? আয়নিক বন্ডিং তৈরি করবে বা ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং তৈরি করবে। তুমি বলবে স্যার এক্সাম্পল দাও। এক্সাম্পল কী রয়েছে? এক্সাম্পল বলছি। এক্সাম্পল ধরো আমাদের যদি আমরা বলে থাকি, তা তোমরা খুব ইজিলি জানো, ছোটো থেকে পড়ে আসছো, ক্লাস 8 থেকে পড়ে আসছো যে আমাদের এক্সাম্পল কী আছে। দেখো মেটাল কারা হয়? সিম্পল কথা, মেটাল হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, এরা প্রত্যেকে কী হয়? মেটাল হয়। তাহলে এরা যদি মেটাল হয় তাহলে ধরো আমি বললাম এনএ মানে কি? সোডিয়াম। তাহলে NaCl মানে কি? সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড কী হবে? মেটাল হবে। সোডিয়ামটা কি? সোডিয়ামটা হচ্ছে মেটাল, ক্লোরাইডটা কি? নন মেটাল। তাহলে তারা কি বন্ডিং করবে? তারা হচ্ছে আয়নিক বন্ডিং করবে। বোঝা গেছে কনসেপ্ট? সিমিলারলি পটাশিয়ামটা কি? পটাশিয়াম কে দিয়ে পটাশিয়ামকে লেখা হয়? পটাশিয়ামকে কে দিয়ে লেখা হয়? KCl। অনেকে, আমি পড়াতে গিয়ে অনেকবার দেখেছি পটাশিয়ামকে অনেকে ফসফরাসকে পটাশিয়ামের সাথে গুলিয়ে ফেলে বা পটাশিয়ামকে পিয়ের সাথে গুলিয়ে ফেলে। এই ভুলটা কিন্তু করো না, ছোটোবেলায় এই ধরনের ভুল হয়। ঠিক আছে, তো দেখো আমাদের যেটা দেখতে পাওয়া যায় KCl বা NaCl, এরা কিসের এক্সাম্পল? এরা হচ্ছে আয়নিক বন্ডিংয়ের এক্সাম্পল দেখতে পাওয়া যেতে পারে। আশা করি কনসেপ্ট বোঝা গেছে। ঠিক আছে, তো সিম্পল কথা, একটা কি জিনিস কি মাথায় রাখবে? ছোট্ট জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যদি আয়নিক বন্ডিং হতে হয় তাহলে আমাকে কি লাগবে? একটা মেটালের সাথে একটা নন মেটালকে যেতে হবে। কি বললাম? আয়নিক বন্ডিং হতে গেলে একটা মেটালের সাথে একটা নন মেটালকে যেতে হবে। ঠিক আছে, তো মেটাল যেমন ধরো আমি মেটালের চার্ট আমি লিখিয়ে দিচ্ছি কারা কারা মেটাল হতে পারে। পটাশিয়াম ক্লোরাইড কি? একটা নন মেটাল। পটাশিয়াম কি? মেটাল। তাহলে মেটালের সাথে নন মেটাল গেলে কি তৈরি করবে? আয়নিক বন্ডিং বা ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং তৈরি করবে। বোঝা গেছে? তোমার বলতে
বলতে পারো যে স্যার MgCl2, অবভিয়াসলি ম্যাগনেশিয়াম ক্লোরাইড। ম্যাগনেশিয়ামটা কি মেটাল আর ক্লোরাইডটা কি নন মেটাল, তাহলে ম্যাগনেশিয়াম ক্লোরাইড কি হবে? ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটা আয়নিক বন্ডিংয়ের এক্সাম্পল দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এই ধরনের বন্ডিংগুলোকে কী বলা হয়? আমাদের আয়নিক বন্ড। আর কি হতে পারে? আর কোথায় কোথায় আয়নিক বন্ডিং দেখতে পাওয়া যেতে পারে? ধরো ক্যালসিয়াম কার্বনেট। এবার তুমি বলবে স্যার ক্যালসিয়াম মেটাল আমি বুঝলাম, তাহলে কার্বনেট নন মেটাল কী করে বুঝবো? কার্বন কি? কার্বন তো নন মেটাল, তাহলে কার্বন যদি নন মেটাল হয় অক্সিজেন কি? অক্সিজেনও নন মেটাল, তাহলে কার্বন নেট CO3 কি আছে? তাহলে এখানে CO3 যেটা পুরোটা রয়েছে সেটা কি হবে? পুরো নন মেটালের মতন বিহেভ করবে, বিকজ কার্বনও নন মেটাল, অক্সিজেনও নন মেটাল। তাহলে পুরোটা কিসের মতন বিহেভ করবে? নন মেটালের মতন বিহেভ করবে। তাহলে এখানে কি রয়েছে? ক্যালসিয়ামটা কি আছে? মেটাল আছে। কার্বনেটটা কি আছে? নন মেটাল আছে। নন মেটালিক পার্ট লেখো, কেননা এই কার্বনেট তো আর পার্মানেন্টলি কোনো নন মেটাল নয়, দুটো জিনিসের কম্বিনেশন, মানে দুটো নন মেটালের কম্বিনেশন হচ্ছে কার্বনেট। ঠিক আছে, কার্বনেটে কত মাইনাস হয়? CO3 ডাবল মাইনাস হয়। আমরা কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে। কার্বনেটে কত মাইনাস হয়? CO3 ডাবল মাইনাস। ক্যালসিয়ামে কত প্লাস হয়? Ca2 প্লাস হয়। ক্লিয়ার? সিমিলারলি একটা কথা মাথায় রাখো, কি বললাম, যে যদি কোনো মেটাল থাকে, মেটালে কত কি হবে? মেটালে হচ্ছে সবসময়ের জন্য প্লাস চার্জ হবে, আর নন মেটালে সবসময়ের জন্য কি হবে? মাইনাস চার্জ হবে। নন মেটালে কী হবে? যখন নন মেটালরা কী তৈরি করে? নন মেটালরা আমাদের কী তৈরি করে? নন মেটালরা অ্যানায়ন তৈরি করে। বোঝা গেছে? নন মেটালরা কী তৈরি করে? নন মেটালরা অ্যানায়ন তৈরি করে। আর মেটালরা কি তৈরি করে? মেটালরা হচ্ছে ক্যাটায়ন তৈরি করে। ঠিক আছে, মেটালরা কিন্তু ইলেকট্রনকে ছেড়ে দেয়, আর নন মেটালরা কিন্তু কি করে? নন মেটালিক পার্ট কি করে? ইলেকট্রনকে গেইন করে নেয়। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো সিমিলারলি আয়নিক বন্ডিং, তাহলে আমি কি বলতে পারলাম? সোডিয়াম ক্লোরাইডে কি বন্ডিং হবে বলো? আয়নিক বন্ডিং হবে। পটাশিয়াম ক্লোরাইডে কি বন্ডিং হবে বলো? আয়নিক বন্ডিং হবে। ম্যাগনেশিয়াম ক্লোরাইডে কি বন্ডিং হবে? আয়নিক বন্ডিং হবে। ক্যালসিয়াম কার্বনেটে কি বন্ডিং হবে? আয়নিক বন্ডিং হবে। সিমিলারলি আমরা যদি বলে থাকি AlCl3, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, কি বন্ডিং হবে? অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম মেটাল, ক্লোরাইড কি? নন মেটাল। তাহলে অবভিয়াসলি এবার তুমি বলবে স্যার এখানে তো 3টে ক্লোরিন আছে। আরে বাবা, 3টে ক্লোরিন থাক কি 10টা ক্লোরিন থাক, সেটা কি আমার বড় কথা? আমার মেন কথাটা কি? মেন কথা হচ্ছে আমাকে ক্লোরিন আছে কিনা, মানে নন মেটাল আছে কিনা, এটা হচ্ছে আমাকে যা দেখতে হবে। তাহলে এই যে যাবতীয় যা এলিমেন্ট দেখতে পাচ্ছ, এরা কিসের এক্সাম্পল হবে? আয়নিক বন্ডিং বা ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিংয়ের এক্সাম্পল হয়ে থাকবে। আশা করি কনসেপ্ট বোঝা গেছে। আর কি হতে পারে? আর হতে পারে Al2SO4 হোল থ্রাইস, এরা কিসের এক্সাম্পল? এটাও হচ্ছে আমাদের কিসের এক্সাম্পল? আয়নিক বন্ডিংয়ের এক্সাম্পল। মেটাল অ্যান্ড নন মেটালিক পার্ট। সালফেটে কি হয়? সালফেট যদি আমরা দেখে থাকি তাহলে অ্যালুমিনিয়াম কত প্লাস হয়? 3 প্লাস হয়। অ্যালুমিনিয়াম কত প্লাস হবে? 3 প্লাস হবে। আর সালফেট কত মাইনাস হবে? SO4 ডাবল মাইনাস হবে। আশা করি বোঝা গেছে। সালফেট SO4 ডাবল মাইনাস, দ্যাট ইজ সালফেট। কি বললাম? দ্যাট ইজ সালফেট। আর এল কি আছে? অ্যালুমিনিয়াম কত আছে? অ্যালুমিনিয়াম হবে কত প্লাস? 3 প্লাস আমাদের দেখতে পাওয়া যাবে, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম 3 প্লাস। ওকে, তাহলে আমাদের সিম্পল কথা একটা জিনিস মাথায় রাখো, যে সমস্ত কম্পাউন্ডরা একটা মেটাল একটা নন মেটাল দিয়ে তৈরি হয় তাদেরকে বলা হবে কি? তাদেরকে বলা হবে আয়নিক বন্ডিং। তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং তাদের মাঝখানে ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং বা আয়নিক বন্ডিং কিন্তু তৈরি হবে। আর এদের মাঝখানে আয়নিক বন্ডিং মানেই কি হবে? আয়নিক কথার অর্থটা কি? আয়নিক কথার অর্থ হচ্ছে প্রত্যেকটা কি করছে? একটা করে আয়ন তৈরি করছে। আয়নটার নাম কি? যেখানে নেগেটিভ চার্জ থাকবে তার নাম হচ্ছে অ্যানায়ন, আর যেখানে পজিটিভ চার্জ থাকবে তার নাম কি বলো? তার নাম কি? ক্যাটায়ন। তো সিমিলারলি এবার তুমি বলবে স্যার NaCl এ কী হচ্ছিল? কেন কি হচ্ছিল? NaCl এর কথা যদি আমি বলে থাকি তাহলে আমরা যদি দেখতে পাই Na প্লাস আর কি হচ্ছিল? Cl মাইনাস। তাহলে এটা কি ছিল? দ্যাট ইজ ক্যাটায়ন অ্যান্ড দ্যাট ইজ অ্যানায়ন। ওকে, দ্যাট ইজ ক্যাটায়ন, আর এটা কি আছে? এটা হচ্ছে আমাদের অ্যানায়ন তৈরি করছে। আশা করি বোঝা গেল ব্যাপারটা। তাহলে প্রত্যেকটা একটা জিনিস আমরা শিখলাম কি? আয়নিক বন্ডিং বা ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং যদি করে থাকে তাহলে তারা কি তৈরি করবে? তারা হচ্ছে প্রথম কথা মেটাল নন মেটাল দিয়ে তৈরি হবে, আর মেটালটা কি করবে? ক্যাটায়ন তৈরি করবে, আর নন মেটালটা কি করবে বা নন মেটালিক পার্টটা কি করবে? আমাদের অ্যানায়ন তৈরিতে হেল্প করবে। আশা করি কনসেপ্ট বোঝা গেছে। এটা গেল আয়নিক বন্ডিং বা ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং। আর এগুলো কি? এগুলো আয়নিক বন্ডিং বা ইলেকট্রোভ্যালিয়েন্ট বন্ডিং কম্পাউন্ডের
এক্সাম্পল আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ব্যাপার, আমরা আয়নিক বন্ডিং বা ইলেকট্রোফিলিক বন্ডিংয়ের মধ্যে থেকে দেখতে পাই। আমি মুছলাম এটা। এবার আমি আসছি কোভ্যালিয়েন্ট বন্ডিং। তো কোভ্যালিয়েন্ট বন্ডিংয়ের মধ্যে আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো কোভ্যালিয়েন্ট বন্ডিংয়ের মধ্যে আমরা যদি বলে থাকি, আমি এই প্রথম টপিকটা থেকে বেসিক পার্টটাকে ক্লিয়ার করছি, তারপরে সেকেন্ড টপিকের মধ্যে আমরা কি করে আয়নিক বন্ডিং তৈরি হবে, কি করে কোভ্যালিয়েন্ট বন্ডিং তৈরি হবে, আর কি করে কোঅর্ডিনেট বন্ডিং তৈরি হবে সেগুলোকে এক্সপ্লেন করব। ওকে, দেখো কোভ্যালিয়েন্ট বন্ডিং কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, ভালো করে যদি বোঝো যে কোভ্যালিয়েন্ট বন্ডিং কাদের মধ্যে আমরা দেখতে পেতে পারি। সিম্পল কথা, যদি আমাদের নন মেটাল অ্যান্ড নন মেটাল থেকে থাকে, নন মেটাল অ্যান্ড নন মেটাল থেকে থাকে, তাহলে আমাদের কি বন্ডিং হবে, তাহলে আমাদের কি বন্ডিং হবে, কোভ্যালেন্ট বন্ডিং দেখতে পাওয়া যাবে। যদি দুটোই আমাদের নন মেটাল থাকে, কোনো একটা কম্পাউন্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে দুটোই কি আছে, নন মেটাল আছে, তাহলে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি দুটোই নন মেটাল থেকে থাকে, তাহলে সেখানে কি বন্ডিং দেখতে পাওয়া যায়, কোভ্যালেন্ট বন্ডিং দেখতে পাওয়া যেতে পারে। তো এবার বলবো স্যার এক্সাম্পল দাও, দিয়ে দিচ্ছি। তো দেখো এক্সাম্পলের মধ্যে থেকে যদি আমরা দেখে থাকি, এক্সাম্পলের মধ্যে ধরো নন মেটাল, নন মেটাল কারা কারা হয়। আচ্ছা আমি আগে একটা ছোট্ট করে একটা কথা বলি দিই, নন মেটালের চারটা বলি, নন মেটাল কারা কারা হয়। একটা কথা ক্লিয়ারলি মাথায় রাখবে, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন গ্রুপ 17-এ যারা রয়েছে, মানে পি ব্লক এলিমেন্ট যারা হয় তারা বলা হয় নন মেটাল। এবার বলবে স্যার পি ব্লক এলিমেন্টটা কি, তোমরা পিরিয়ডিক টেবিল আমি অন্য ক্লাসে করিয়ে দেবো পিরিয়ডিক টেবিলটাকে, কিন্তু আমি আগে একটু ছোট্ট করে নন মেটাল সম্পর্কে ডিসকাস করে দিচ্ছি, কাদের আমরা নন মেটাল বলতে পারি বা কাদেরকে আমরা নন মেটাল হিসেবে মনে রাখবো অ্যাজ এ মানে ইনফরমেশান, আমাদের বোঝার সুবিধার্থে নন মেটাল হিসেবে আমরা মনে রাখতে পারি বলা হচ্ছে। বলছি ধরো আমাদের যদি নন মেটালের আমরা চার্ট বলি, তাহলে নন মেটালের চার্ট যদি আমরা বলি, তাহলে নন মেটালের চার্টটা কেমন হবে ভালো করে দেখো। প্রথম কথা হচ্ছে গ্রুপ 17 এলিমেন্টস। গ্রুপ 17 এলিমেন্টস কেমন, গ্রুপ 17 এলিমেন্টস যারা আছে প্রত্যেকটা নন মেটাল হয়। গ্রুপ 17 এলিমেন্টস মেনলি আমরা নন মেটাল কাদের মনে রাখবো, নন মেটাল আমরা মনে রাখবো গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16 অ্যান্ড গ্রুপ 17। এরা প্রত্যেকে কি হবে, এরা প্রত্যেকে হচ্ছে আমাদের নন মেটালের এক্সাম্পল দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমি কি বলছি, এটা কিন্তু আমি পিরিয়ডিক টেবিলের কথা বলছি। আমি আবারও বোঝাচ্ছি, এটা কিসের কথা বলা হচ্ছে, এটা কিন্তু পিরিয়ডিক টেবিলের কথা বলা হচ্ছে। পিরিয়ডিক টেবিলে নন মেটাল কারা হয়, পিরিয়ডিক টেবিলে গ্রুপ 13-এ যাবতীয় যা এলিমেন্ট আছে, সবাই নয়, তাদের মধ্যে কিছু এক্সেপশন রয়েছে। গ্রুপ 13-এ আমাদের কারা কারা থাকতে পারে, গ্রুপ 13-এর মধ্যে যদি আমরা দেখে থাকি, আমাদের থাকবে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। ওকে, তার মধ্যে থেকে গ্রুপ 13টাকে তুমি বাদ রাখো, কেননা এখানে অ্যালুমিনিয়াম আবার কি, অ্যালুমিনিয়াম কিন্তু মেটাল হয়ে যাবে। কি বললাম, অ্যালুমিনিয়াম, এখানে কিন্তু এক্সেপশন আছে গ্রুপ 13-এ, কিন্তু আমি বারে বারে বলছি এই একটা প্রবলেমেটিক বিষয় কেমিস্ট্রির, যে একটা কোশ্চেন বললে বা একটা টপিক বললে তার মধ্যে 10টা এক্সেপশন চলে আসে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, যে গ্রুপ 13-এর মধ্যে অ্যালুমিনিয়ামটা কিন্তু কি, অ্যালুমিনিয়ামটা কিন্তু মেটাল। তো তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, একটা কথা মাথায় রাখা দরকার, গ্রুপ 13কে তুমি বাদ দাও, বাকি যারা এলিমেন্ট আছে, বাকি কারা কারা এলিমেন্ট আছে গ্রুপ 14, গ্রুপ 14-এর মধ্যে কার্বন, সিলিকন, ওকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আচ্ছা, টিন, লেড। ওকে, এদের মধ্যে নন মেটালকে, কার্বন কিন্তু আমাদের কি হচ্ছে নন মেটাল। ওকে, গ্রুপ 15-এর মধ্যে আমরা যদি দেখি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এস মানে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। অ্যান্টিমনি মানে এসবি আর বিসমাথ মানে হচ্ছে বিআই। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওকে, তো তার মধ্যে নন মেটালকে, নন মেটাল হচ্ছে নাইট্রোজেন নন মেটাল, ফসফরাস নন মেটাল। ওকে, আমি চার্ট বানিয়ে দিচ্ছি, নন মেটালের চার্ট আমাদের কী কী দেখতে পাওয়া যায় বলে দিচ্ছি। সিম্পলি আমরা যদি গ্রুপ 16-এ আসি, তাহলে গ্রুপ 16-এর মধ্যে অক্সিজেন, সালফার, সিলিনিয়াম, এসি মানে হচ্ছে সিলেনিয়াম, তো এসি মানে সিলেনিয়াম, আচ্ছা, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম।
ওকে, অক্সিজেন, সালফার, সিলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এবার তুমি বলো স্যার এগুলো তুমি কী করে মনে রাখছো? মনে রাখছি বলতে গেলে ট্রিক আছে। আমি যখন পিরিয়ডিক টেবিল যে ভিডিওতে আমি বানিয়ে দেবো, পিরিয়ডিক টেবিলটা একবার দেখে নেবে। পিরিয়ডিক টেবিলটা দেখলেই তোমরা কিন্তু এই জিনিসটাকে ক্লিয়ার করে নিতে পারবে। ওকে, পিরিয়ডিক টেবিলের ভিডিওটা কিন্তু অবজার্ভ করো। ওকে, সিম্পলি আমরা যদি গ্রুপ 17-এ আসি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। ওকে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এবার এদের মাঝখানে নন মেটাল কারা? তো ভালো করে অবজার্ভ করো। এদের মাঝখানে আমরা যদি নন মেটাল দেখতে পাই, অক্সিজেন কি? নন মেটাল। সালফার কি? নন মেটাল। ফ্লুরিন কি? নন মেটাল। ক্লোরিন কি? নন মেটাল। ব্রোমিন কি? নন মেটাল। তাহলে আমাদের এদের মাঝখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মেনলি আমাদের নন মেটাল কারা হবে? ক্লাস 10-এর সিলেবাসের রেসপেক্টে আমি যদি নন মেটালের কথা আমি মনে রাখতে বলি, তাহলে তোমাদের যেগুলো মেনলি মনে রাখতে হবে সেগুলো কারা? সেগুলো হচ্ছে হাইড্রোজেনের কথা মনে রাখো, দ্যাট ইজ নন মেটাল। কার্বনের কথা মনে রাখো, দ্যাট ইজ নন মেটাল। অক্সিজেনের কথা মনে রাখো, দ্যাট ইজ নন মেটাল। তুমি ফ্লুরিনের কথা মনে রাখো, নন মেটাল। ক্লোরিনের কথা মনে রাখো, নন মেটাল। ব্রোমিনের কথা মনে রাখো, অবভিয়াসলি নন মেটাল। ফসফরাস নন মেটাল, সালফার নন মেটাল। তাহলে মেনলি আমাদের ক্লাস 10-এর রেসপেক্টে দাঁড়িয়ে যদি আমি বলি, হ্যাঁ অবভিয়াসলি নাইট্রোজেন নন মেটাল। ওকে, কি বললাম? তাহলে মেনলি আমরা নন মেটাল হিসেবে কাদেরকে মনে রাখবো? হাইড্রোজেন, কি বললাম একবার রিক্যাপ করে দিই। হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন, ফসফরাস, সালফার। মোট আমরা নন মেটাল কতগুলোকে মনে রাখবো? নন মেটাল আমরা মনে রাখবো হচ্ছে 9টা নন মেটালকে আমরা মনে রাখছি। 9টা নন মেটালের মধ্যে কী কী নন মেটাল রয়েছে? মেনলি 9টা নন মেটালের মধ্যে আমাদের মেনলি যে সমস্ত নন মেটালগুলো আমাদের দেখতে পাওয়া যাচ্ছে তারা হচ্ছে কি? হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, ফসফরাস অ্যান্ড সালফার। এরা হচ্ছে কিসের এক্সাম্পল হয়ে থাকে? এরা হচ্ছে আমাদের নন মেটালের এক্সাম্পল হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই কতগুলো নন মেটাল আমরা মনে রাখবো। একবার ছোট্ট করে রিক্যাপ করে নাও যে আমরা কি বললাম। আমি যখন একবার ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি, চলো। আয়নিক বন্ডিংয়ের মধ্যে কারা কারা পড়তে পারে? যারা হচ্ছে মেটাল আর নন মেটাল নিয়ে তৈরি হয় তারা হচ্ছে কি বন্ডিং করে? আয়নিক বন্ডিং করে। এক্সাম্পল একবার রিক্যাপ করে নাও, কী কী বলেছিলাম? NaCl, KCl, অ্যালুমিনিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, দে আর অলস আর কি আয়নিক বন্ডিংয়ের মধ্যে পড়ছিল। ক্লিয়ার? আমরা যদি এখান থেকে বলে থাকি নন মেটালের মাঝখানে যদি বন্ডিং হয় তাহলে কি বন্ডিং হবে? তাহলে বন্ডিং হবে কোভ্যালেন্ট বন্ডিং দেখতে পাওয়া যাবে। সেই সূত্রে আমি কি শিখলাম এখান থেকে? নন মেটাল কারা ইন দ্য পিরিয়ডিক টেবিল, আমাদের উইথ রেসপেক্ট টু পিরিয়ডিক টেবিল আমি বললাম কি সেখান থেকে আমরা নন মেটালের এক্সাম্পলগুলো শিখলাম। নন মেটালের এক্সাম্পল কটা ছিল? এই যে 9টা জিনিস, এই যে 9টা এলিমেন্টস, তাদেরকে বলা হচ্ছে কি? তারা হচ্ছে কিসের এক্সাম্পল? নন মেটালের এক্সাম্পল। তাহলে এবার তুমি বলবে স্যার তাহলে নন মেটালের তাহলে কোভ্যালেন্ট বন্ডিং কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? কোথায় দেখতে পাওয়া যাবে? হাইড্রোজেন। দেখো তোমার ধরো একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে যখন মিশছে এসে তখন কি তৈরি করছে? H2 তৈরি করছে। আর H2 তৈরি হলে সেটা কি বন্ডিং হবে? এর মধ্যে কি বন্ডিং হবে? কোভ্যালেন্ট বন্ডিং হবে। সিমিলারলি ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন F2, তারপরে হচ্ছে Br2, এরা প্রত্যেকটা কিসের এক্সাম্পল? প্রত্যেকটা হচ্ছে আমাদের কিসের এক্সাম্পল? কোভ্যালেন্ট বন্ডিংয়ের এক্সাম্পল। এবার তুমি বলবে স্যার যে তুমি তো একটা জায়গাতেই দুটো জিনিসকে লিখছো যে হাইড্রোজেন, ক্লোরিন, আলাদা আলাদা কি হতে পারে না? অবভিয়াসলি হতে পারে। কেন হতে পারে না? সব হবে। যেমন ধরো HCl, হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, HCl সেটা কিসের এক্সাম্পল? নন মেটালের এক্সাম্পল। HBr কিসের এক্সাম্পল? আমাদের এটাও নন মেটালের এক্সাম্পল, এটাও নন মেটালের এক্সাম্পল। তাহলে এদের মাঝখানে কি বন্ডিং হবে? কোভ্যালেন্ট বন্ডিং হবে। আশা করি কনসেপ্ট বোঝা গেছে। তাহলে এদের মাঝখানে কি বন্ডিং হবে? কোভ্যালেন্ট বন্ডিং দেখতে পাওয়া যাবে। তারপরে কি আছে? আমাদের যদি আমরা কোভ্যালেন্ট বন্ডিংয়ের এক্সাম্পল এটা দিলাম। তাছাড়া আমাদের কি হতে পারে? O2 হতে পারে, নাইট্রোজেন হতে পারে, তারপরে CH4 হতে পারে। CH4 মানে কি? CH4 মানে মিথেন। ওকে, CH4 হতে পারে। তারপরে হচ্ছে C2H4 হতে পারে, যদিও এগুলো আমি অর্গানিক কেমিস্ট্রিতে পরবর্তীতে পড়াবো। CH4, মিথেন, ইথেন, এগুলো কিন্তু আমি
এগুলো কিন্তু আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে পরে পড়বো। C2H6 মানে হচ্ছে ইথেন, তারপরে হচ্ছে C2H2 অ্যাসিটিলিন। এই ধরনের কম্পাউন্ডগুলোর মধ্যে দেখো কার্বন কি নন মেটাল, হাইড্রোজেন কি নন মেটাল, তাহলে কি বন্ডিং হবে, কোভ্যালেন্ট বন্ডিং হবে, সিম্পল লজিক। ওকে, সিমিলারলি আমাদের আর কি কম্পাউন্ড হতে পারে, আমাদের হতে পারে নর্মালি আমরা যদি দেখে থাকি PCl3, এটা কোভ্যালেন্ট বন্ডিংয়ের এক্সাম্পল হতে পারে। সালফার ডাইঅক্সাইড কোভ্যালেন্ট বন্ডিংয়ের এক্সাম্পল হতে পারে। তারপরে আমরা যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 কোভ্যালেন্ট বন্ডিংয়ের এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, তাহলে এ ধরনের কম্পাউন্ডগুলো কিসের এক্সাম্পল, এখানে যাবতীয় যা কম্পাউন্ড লেখানো হয়েছে প্রত্যেকটা কিসের এক্সাম্পল হবে, প্রত্যেকটা হচ্ছে আমাদের এক্সাম্পল অফ দ্য কোভ্যালেন্ট বন্ডিং। একটা কথা মাথায় রাখবে, ইচ অ্যান্ড এভরি অর্গ্যানিক কম্পাউন্ডস, কি বললাম, ইচ অ্যান্ড এভরি অর্গ্যানিক কম্পাউন্ডস আর কোভ্যালেন্ট মলিকুল। ওকে, ইচ অ্যান্ড এভরি অর্গ্যানিক কম্পাউন্ডস আর কোভ্যালেন্ট মলিকুল, এভরি অর্গ্যানিক কম্পাউন্ডস, অর্গ্যানিক, যদিও আমাদের লাস্ট চ্যাপ্টার কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি রয়েছে। ঠিক আছে, অর্গ্যানিক কম্পাউন্ডস আর কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, আমরা যদি বলে থাকি তাহলে এরা প্রত্যেকটা কিসের এক্সাম্পল হবে, কোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল দেখতে পাওয়া যাবে। তাহলে আমি কি বললাম, আয়নিক বন্ডিং, ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং আমাদের বোঝানো হয়ে গেছে, কোভ্যালেন্ট বন্ডিং আমাদের বোঝানো হয়ে গেছে, আর কোভ্যালেন্ট বন্ডিংয়ের এক্সাম্পলও কিন্তু আমি এখান থেকে বলে দিতে পেরেছি। তাহলে কোভ্যালেন্ট বন্ডিংয়ের এক্সাম্পল আমরা বলতে পারি। ওকে, আচ্ছা একটা কথা, তোমাদের 3টে অ্যাসিড আছে সিলেবাসে, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3, একটা অলরেডি HCl লেখানো হয়েছে, আর একটা কি অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড। এদের মাঝখানেও কিন্তু কি বন্ডিং দেখতে পাওয়া যাবে, এদের মাঝখানেও যাবতীয় যা অ্যাসিডের মাঝখানেও কিন্তু আমাদের কি বন্ডিং দেখতে পাওয়া যাবে, কোভ্যালেন্ট বন্ডিং দেখতে পাওয়া যাবে। বিকজ তুমি যদি অবজার্ভ করো, হাইড্রোজেন কি নন মেটাল, সালফার কি নন মেটাল, অক্সিজেন কি নন মেটাল, তাহলে কি এক্সাম্পল হবে, এটা কিসের এক্সাম্পল হবে, অবভিয়াসলি দ্যাট ইজ কোভ্যালেন্ট বন্ডিংয়ের এক্সাম্পল দেখতে পাওয়া যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আয়নিক বন্ডিং কাদের বলা হয় আর আমাদের কোভ্যালেন্ট বন্ডিং কাদের বলা হয়। এটা তার বেসিক কনসেপ্ট ছিল যে আয়নিক বন্ডিংকে আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিংকে আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি। এবার থাকলো পরে আমাদের কোন বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং বা ডেটিভ বন্ড, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বেসিক্যালি আমরা যদি বলে থাকি যে কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড হচ্ছে এমন এক ধরনের বন্ডিং যেখানে আমাদের কি দেখতে পাওয়া যায়, যেখানে আমাদের মেটাল নন মেটালের মাঝখানেও পসিবল, আবার আমাদের কাদের মাঝখানে পসিবল, আমাদের নন মেটালের মাঝখানেও কিন্তু পসিবল। কি বললাম যে ডেটিভ বন্ড, আয়নিক বন্ডিং কি বলেছিলাম, মেটাল নন মেটালের মাঝখানে পসিবল। ওকে, কোভ্যালেন্ট বন্ডিং কি বলেছি, নন মেটালের মাঝখানে পসিবল। ওকে, তাহলে কোঅর্ডিনেট বন্ড কোথায় পসিবল হবে, এটা কিন্তু মেটাল নন মেটালের মাঝখানেও পসিবল হতে পারে, আবার এটা কিন্তু আমাদের নন মেটালের মাঝখানেও পসিবল হতে পারে। নন মেটালের মাঝখানেও কিন্তু পসিবল হতে পারে। বোঝা গেছে? আমি কি বললাম, মেটাল নন মেটালের মাঝখানেও পসিবল হতে পারে, আবার নন মেটালের মাঝখানেও পসিবল হতে পারে। তাহলে এবার ভালো করে যদি অবজার্ভ করি, আমরা ক্লাস 10-এর রেসপেক্টে যদি বলি, ক্লাস 10-এর রেসপেক্টে কিন্তু এটা আমাদের সিলেবাসে নেই। নন মেটাল আর মেটালের মাঝখানে যদি ডেটিভ বন্ড হয় বা কোঅর্ডিনেট বন্ড হয়, সেটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। সেটা কোথায় রয়েছে, ক্লাস 12-এ রয়েছে। ক্লাস 12-এ রয়েছে আমাদের এই কনসেপ্টটা, আমি হালকা করে বলে দেব। আর নন মেটালের মাঝখানে যে বন্ডিংটা রয়েছে কোঅর্ডিনেট বন্ড হতে পারে, তার এক্সাম্পল আমাদের যে দুটো সিলেবাসে আছে তারা কি হতে পারে, তারা হচ্ছে, একটা হচ্ছে NH4+ অ্যামোনিয়াম আয়ন, কি বললাম এটার নাম কি, অ্যামোনিয়াম আয়ন। আর একটা সিলেবাসে কি রয়েছে, H3O+ মানে হাইড্রোনিয়াম আয়ন। কি বললাম, দুটো জিনিস আমাদের সিলেবাসে আছে, হাইড্রোনিয়াম আয়ন কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, আমি তাহলে বলতে পারছি কি, দুটো এক্সাম্পল আমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন আর একটা আছে কি হাইড্রোনিয়াম আয়ন। বাকি কিন্তু যে পার্টটা আছে মেটাল নন মেটালের মাঝখানে, সেটা কিন্তু আমাদের ক্লাস 12-এ আছে। তো এখানকার এক্সাম্পল কি হতে পারে, এখানকার এক্সাম্পল ধরো হতে পারে
OH হোল 6 2+, এ ধরনের এক্সাম্পল হতে পারে। এগুলো তোমরা এখন বুঝতে পারবে না, এগুলো বিকজ তোমাদের সিলেবাসে নেই। এফিটা কী ছিল আমি জাস্ট একটু বলার জন্য বলে দিচ্ছি। এফিটা কী ছিল? আয়রন। আয়রনটা কি? মেটাল। ওইচটা কি? নন মেটাল, মানে অক্সিজেন নন মেটাল, হাইড্রোজেন নন মেটাল। তাহলে দুটো কি হলো? নন মেটাল। তাহলে এই পুরো পার্টটা কী হলো? একটা মেটাল আর একটা নন মেটালের মাঝখানে যখন বন্ডিং হচ্ছে সেখানেও কিন্তু কি বন্ড হতে পারে? কোঅর্ডিনেট বন্ড হতে পারে। এটা তার এক্সাম্পল। সিমিলারলি আমরা যদি বলে থাকি FeCN, সিএনকে কী বলা হয়? সায়ানাইড। সায়ানাইড যেমন হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, খেলে যেটা মানুষ মারা যায় তুরন্ত। FeCN হোল 6 3+, এটাও কিন্তু একটা মেটাল নন মেটালের মাঝখানে কোঅর্ডিনেট বন্ডের এক্সাম্পল। ঠিক আছে। সিমিলারলি CuOH হোল 5 অ্যান্ড আমরা যদি এখান থেকে ভেতরে দিই আর একটা নন মেটাল Cl, সেটাও কিসের এক্সাম্পল হবে? সেটাও হচ্ছে আমাদের এক্সাম্পল যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো কিসের এক্সাম্পল? সেটা হচ্ছে মেটাল নন মেটাল এক্সাম্পল। এবার তুমি বলবে স্যার এগুলো আমি কিছুই বুঝতে পারলাম না, তুমি কি বললে? এগুলো বোঝার দরকার নেই না, আমাদের সিলেবাসেই তো নেই ওটা, তো আমি বুঝে কি করব ভাই? তো শুধুমাত্র আমাদের সিলেবাসে কোনটা রয়েছে? নন মেটালের মধ্যে যে কোঅর্ডিনেট বন্ড হয় তার এক্সাম্পল রয়েছে। নন মেটালের মাঝখানে যে কোঅর্ডিনেট বন্ড হয় তার এক্সাম্পল রয়েছে NH4Cl আর H3O+। হাইড্রোনিয়াম আয়ন আর অ্যামোনিয়াম আয়ন কিন্তু আমাদের কেবলমাত্র সিলেবাসে রয়েছে। এটা গেল হচ্ছে পুরো কনসেপ্ট কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে ICSE ক্লাস 10-এর বেসিক কনসেপ্ট। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও ছিল কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে। নেক্সট ভিডিওতে তাহলে আমি যেটা করব, আয়নিক বন্ডিং কী করে হচ্ছে সেটা এক্সপ্লেন করব, দেন কোভ্যালেন্ট বন্ডিং কী করে হচ্ছে সেটা এক্সপ্লেন করব, দেন আমরা কি এক্সপ্লেন করব, কোঅর্ডিনেট বন্ডিং কী করে হচ্ছে সেটাকে এক্সপ্লেন করব। ওকে, চলো।